যে ভুলগুলো করার কারণে বিগত বছরগুলোতে তোমাদের বড় ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই এবং তারা আফসোস করে বলেছে, ইস, যদি আমি আরেকটু ভালো করে পরীক্ষা দিতাম তাহলে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা আমারও পূরণ হতো। কিন্তু দেখো, আমি যেভাবে পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তুমি যদি সেইভাবে প্রশ্নের অ্যান্সারগুলো করো তাহলে তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তাহলে চলো আমরা দেখি আমি কিভাবে প্রশ্ন সমাধান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে দুইটা প্রশ্ন আসছে এবং এই প্রশ্ন দুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 এবং 25 সালের ভর্তি পরীক্ষার খ ইউনিটে এসেছে। চলো এবার আমি তোমাদেরকে দেখাই আমি কিভাবে প্রশ্ন সমাধান করতাম। দেখো, আমি প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে দুইটা জিনিস সবসময় মাথায় রাখতাম। এক নম্বর হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসলে পরীক্ষক আমার কাছে জানতে চাইছে যে সে আমার কাছে আসলে কি জানতে চাচ্ছে সেটা আমি মাথায় রাখতাম। দুই নম্বর, আমি যে অপশনটাকে সঠিক অ্যান্সার হিসেবে নিব সেটা প্রশ্নের অর্থের সাথে সাদৃশ্যপূর্ণ কিনা। তারপরে 3 নম্বর হচ্ছে, আমি দেখতাম যে আমি সর্বদাই ভুল অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করতাম। কারণ পরীক্ষক তোমার এইখানে যে প্রশ্নে যে গ্যাপটা ফাঁকা রেখেছে সে গ্যাপটার কোনো একটা ক্লু রেখেছে। আর প্রত্যেকটা ওয়ার্ডের একটা ব্যবহারের স্পেসিফিক রুলস আছে বা স্পেসিফিক ইন্ডিকেশন আছে, যে ইন্ডিকেশনের ক্ষেত্রে সেই ওয়ার্ডটা শুধুমাত্র সেই জন্যই ব্যবহার হয়। তাহলে চলো এবার আমরা দেখি পরীক্ষক আমাদের এই প্রশ্নে মূলত কি চেয়েছে। দেখো, এবার আমরা প্রশ্নটা পড়ি। দেখো, পরীক্ষক লিখছে যে মিট মি, আমার সাথে সাক্ষাৎ করবে। আমরা জানি প্রথমে যদি ভার্ব ইউজ করা হয় সেটা ইম্পারেটিভ বা আদেশমূলক বাক্য হয়। যেহেতু এখানে সরাসরি ভার্ব আছে, তার মানে আমরা বুঝলাম যে এইটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো সে বলছে মিট মি, আমার সাথে সাক্ষাৎ করো, কিন্তু এখানে একটা উইথ প্রিপজিশন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা প্রিপজিশন নাই। এটা তোমরা এক্সট্রা ভাবে শিখে রাখো। দেখো, মিট এটাকে বলা হয় জিরো প্রিপজিশন। কি জিরো প্রিপজিশন হচ্ছে মিট। মিট জিরো প্রিপজিশন মানে কারোর সাথে সাক্ষাৎ করা অর্থে মিটের পরে উইথ ব্যবহার হয় না। এরকম ভাবে আরো বেশ কিছু জিরো প্রিপজিশন আছে, যেমন রিচ, অ্যারাইভ এট হয় কিন্তু রিচের পরে হয় না। যেমন জয়েন উইথ, জয়েনের সাথে উইথ হয় না, ঠিক আছে। এরকম হচ্ছে ডিসকাস অ্যাবাউট, ডিসকাসের সাথে অ্যাবাউট ব্যবহার হয় না। এরকম বেশ কিছু জিরো প্রিপজিশন আছে, অর্থাৎ যার সাথে কিছু স্পেসিফিক প্রিপজিশন ব্যবহার হয় না। তা যাই হোক, চলো এবার আমরা প্রশ্নটা একটু সামনের দিকে এগোই। দেখো, প্রশ্নটা হচ্ছে মিট মি, আমার সাথে সাক্ষাৎ করো, কোথায়? দ্য মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনের ভিতরে, অর্থাৎ মেট্রো স্টেশনের মধ্যে। তার মানে আমরা বুঝলাম পরীক্ষক এখানে একটা মধ্যের অর্থ ফাঁকা রেখেছে। কি ভাইয়া? মধ্যে অর্থ ফাঁকা রেখেছে। তাহলে চলো এবার আমরা সামনের দিকে আগাই। এখানে দেখো বাই হাফ অ্যান আওয়ার। একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এই বাই প্রিপজিশনটা তখন ব্যবহার করা হয় যখন কোনো একটা সময়ের কাছাকাছি সময়ে বোঝায়। আবারও বলতেছি, এই বাই প্রিপজিশনটা তখন ব্যবহার করা হয় যখন কোনো একটা সময়ের কাছাকাছি সময় নির্দেশ করা হয়। এখানে অর্থ হচ্ছে বাই হাফ অ্যান আওয়ার, মানে আধা ঘন্টার কাছাকাছি একটা সময়ের মধ্যে তুমি আমার সাথে মেট্রো স্টেশনে সাক্ষাৎ করবে। তাহলে চলো এখন আমরা দেখি পরীক্ষক এখানে কয়টা অপশন দিয়েছে। দেখো, প্রথম নম্বর অপশনে দিয়েছে ইনটু, তারপরে দিয়েছে দেখো 2 নম্বর হচ্ছে অন, 3 নম্বর হচ্ছে ফর এবং অ্যাট। এখন আমরা দেখবো যে এখানে যেহেতু মধ্যে অর্থে যিনি গ্যাপ রেখেছে, যেহেতু বলছে সে কি মিট মি বাই মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন আমার সাথে সাক্ষাৎ করো। তাহলে আমরা প্রথম অপশনটাকে মিলিয়ে দেখি যে এখানে আসলে অর্থ যায় কিনা, এবং এর মধ্যে আমরা যেগুলো ভুল অ্যান্সার আছে সেগুলোকে ক্রস দিব এবং যেটাকে রাইট অ্যান্সার মনে হবে সেটা স্কিপ করে একবারে শেষ পর্যন্ত পৌঁছাবো। কারণ রাইট অ্যান্সার সেটা তো আমাদের কাছে মনে হতে পারে, কিন্তু এবার শেষ পর্যন্ত দেখবো কেন সেটা ভুল, মানে সেটা কেন সঠিক না। তাহলে চলো এবার আমরা প্রথম অপশনটা দেখি। প্রথম অপশনটা হচ্ছে ইনটু। দেখো, ইনটু একটা প্রিপজিশন, এইটা মূলত ব্যবহার হয় গতিশীলতা বোঝানোর জন্য। ধরো, গতিশীলতা বলতে, গতিশীলতা হলো এরকম যে ধরো একটা পাখি জানলা দিয়ে উড়ে চলে গেল, তাহলে এই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা? এই ক্ষেত্রে ব্যবহার করবা দ্য বার্ড ফ্লিউ ইনটু দ্য উইন্ডো, ঠিক আছে, দ্য উইন্ডো। এই দেখো, এখানে খেয়াল করো, এখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, দ্য বার্ড ফ্লিউ ইনটু দ্য উইন্ডো, পাখি জানালা দিয়ে উড়ে গেল। তাহলে জানালা দিয়ে তখন সে গেল, তার একটা মোশন বা গতিশীল অবস্থা ছিল, তার জন্য ইনটু ব্যবহার হয়। কিন্তু তুমি এখানে দেখো তো, মিট মি সাক্ষাৎ করবা ইনটু দ্য মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনে গতিশীলতা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করবা। পরীক্ষক কি আমাকে এটা বুঝাতে চাইছে? মেট্রো স্টেশনে গতিশীল অবস্থায় কখনো দেখা করা যায় না। তার জন্য আমরা বুঝলাম যে 1 নম্বর এটা অ্যান্সার হবে না, এটা ক্রস। 2 নম্বর হচ্ছে ফর। ফর মানে হচ্ছে 2 নম্বর অপশন, 3 নম্বর হচ্ছে অন।
তাহলে চলো এবার আমরা 2 নম্বরটা দেখি, যে 2 নম্বর অনটা প্রিপোজিশন হিসাবে এখানে বসানো যায় কিনা। দেখো, অন অর্থ মধ্যে হয়, তবে অন প্রিপোজিশনটা আমরা তখন মধ্যে ব্যবহার করতে পারি যখন কোনো ডিসপ্লেতে কোনো কিছু দেখা, কোনো কিছু করা অথবা কোনো কিছু হওয়া বোঝায়। যেমন ধরো, উই ওয়াচ মুভিজ অন আওয়ার মোবাইল ফোন, অন আওয়ার কম্পিউটার, অন আওয়ার মনে করো যে, অথবা আমি মনে করো ফেসবুকে কোনো রিলস দেখি, তাহলে আই ওয়াচ রিলস অন ফেসবুক। তার মানে ডিসপ্লেতে যখন কোনো কিছু দেখা হয় তখন অন মধ্যে অর্থে ব্যবহৃত হয়। কিন্তু এখানে কি দ্য মেট্রো স্টেশন কোনো ডিসপ্লে, যেহেতু দ্য মেট্রো স্টেশন কোনো ডিসপ্লে না বিধায় আমরা বুঝতে পারলাম যে 2 নম্বরটাও অ্যান্সার হবে না। তাহলে চলো এখন আমরা 3 এবং 4কে একটু মিলিয়ে দেখি। দেখো, 3 নম্বর আছে ফর। আমরা যদি এখানে ফর কে বসাই, ফর কি কখনো মধ্য অর্থে ব্যবহৃত হতে পারে? যেহেতু ফর মধ্য অর্থে ব্যবহৃত হতে পারে না বিধায় 3 নম্বর উত্তর হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন দেখো মজার বিষয়টা, দেখো এগুলো সব স্পেসিফিক ব্যবহার ছিল বিধায় আমি এখানে ব্যবহার করতে পারি নাই। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এত সহজ আমরা কেন বলি? এই কারণটাই বলি। দেখো, এইটা হলো উত্তর, কোনো কারণ ছাড়াই উত্তর। কিন্তু এখন আমি তোমাদেরকে বোঝাবো যে এইটা কেন উত্তর, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, দ্য মেট্রো স্টেশন এটা কোনো একটা জায়গা, অল্প ছোট একটা জায়গা ঘিরে হয়। রেল স্টেশন কিন্তু পুরা জায়গা, তুমি ধরো মনে ঢাকার কমলাপুর, এটা কিন্তু ঢাকার মধ্যে একটা ছোট্ট জায়গা মিলে একটা স্টেশন হয়, বাস স্টপেজ একটা ছোট্ট জায়গা মিলে হয়। আর আমরা জানি কোনো ছোট স্থান বুঝাইলে অ্যাট হয়, তখন তুমি সেটা মনে করো তুলনামূলক ছোট হইলেও হবে। যেমন আমি বললাম যে সে রাজশাহীর একটা গ্রামে বসবাস করে, তাহলে হি লিভস অ্যাট ভিলেজ ইন রাজশাহী। তাহলে পাশাপাশি দুইটা ইন বসানোর কথা ছিল মধ্যে, কিন্তু সেখানে প্রথমটা অ্যাট হবে, কেন রাজশাহী থেকে ভিলেজটা ছোট, তাই অ্যাট, পরেরটা হবে ইন। তো এটাই হচ্ছে অ্যাট, হচ্ছে কোনো ছোট জায়গার স্থান বুঝাইলে সেখানে কি হয় ভাইয়া? অ্যাট হয়। দেখো, মেট্রো স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ছোট্ট একটা টিএসসির এক সাইডে জায়গা, হয়তো বা সেটা 1 বিঘা হোক 2 বিঘা হোক জায়গার মধ্যে সেটা অবস্থিত, তার মানে পুরো জায়গাটাকে বোঝায় না, ছোট একটা স্থান বোঝায়, তাই অ্যাটটা হচ্ছে রাইট। তাহলে চলো এবার আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি এবং দেখি 2 নম্বর প্রশ্নে পরীক্ষক আমাদের কাছ থেকে আসলে কি জানতে চেয়েছে। দেখো, এবং অ্যান্সার করার সময় আমরা প্রথমে ভুল অ্যান্সারগুলো খুঁজবো এবং যেটা সঠিক অ্যান্সার মনে হবে সেটা স্কিপ করে যাব। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলোর ভুল অপশনগুলো খুব নির্ণয় করা খুব সহজ হয়। কারণ যেটা সঠিক অ্যান্সার হয়, পরীক্ষক তার সাথে ওই সঠিক অ্যান্সারের সাথে তার আশেপাশে যে ব্যাকরণগুলো আছে সেইগুলো সংযুক্ত করে দেয়, বিধায় সঠিক অ্যান্সারটা নির্ণয় করা খুব কঠিন। তাই আমরা যদি 3টা ভুল অ্যান্সার প্রথমে নির্ণয় করতে পারি, সঠিক অ্যান্সার পেয়ে যাব। তাহলে চলো এবার আমরা এই প্রশ্নটা পড়ি এবং পড়ে বোঝার চেষ্টা করি পরীক্ষক আমার কাছ থেকে কি জানতে চেয়েছে। দেখো, প্রশ্নটা হচ্ছে, দেখো এখানে আই কে সাবজেক্ট হিসেবে নিয়েছে, তারপরে একটা ফাঁকা রেখেছে। আই টু কল, আমি কল করেছি কাকে? দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক, আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসকে আমি কল করেছি। অল মর্নিং মানে সারা সকাল জুড়ে, মানে সে পুরা সকাল জুড়ে তার ব্যাংকের কাস্টমার সার্ভিসকে সে কল করেছে। বাট একটা কোঅর্ডিনেট কনজাংশন আসছে, তারপরে কি করছে? হি ক্যান নট, কিন্তু সে কি করেনি? পারেনি। গেট থ্রু। দেখো ভাইয়া, এই গেট থ্রু শব্দের এটা একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলি। এই গেট থ্রু শব্দের অর্থ হচ্ছে কি? গেট ইউজিএস। এই গেট থ্রু শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ করা। কি? যোগাযোগ করা। তার মানে সে সারা সকাল জুড়ে তার কাস্টমার সার্ভিসকে সে কল করেছে, কিন্তু সে হি ক্যান নট গেট থ্রু, তার মানে সে যোগাযোগ করতে পারে নাই। এটা মূলত তার কথা। কিন্তু পরীক্ষক দেখো এখানে একটা মেইন ভার্ব দিছে, কিন্তু এখানে দেখো এটা হচ্ছে মেইন ভার্ব না, এটা হচ্ছে দেখো মেইন ভার্বের জায়গাটা ফাঁকা রাখছে। তার মানে আমরা বুঝলাম যে পরীক্ষক মূলত একটা সেন্টেন্সের ভার্ব ফাঁকা রাখছে আর একটা সেন্টেন্সের ভার্ব দিছে। তার মানে সে বুঝাতে চাচ্ছে যে এখানে সে আমার কাছ থেকে চেয়েছে যে সিকোয়েন্স অফ টেন্স আমি পারি কিনা। দেখো, এই সিকোয়েন্স অফ টেন্স, এই একই সিকোয়েন্স অফ টেন্স মানে এই একই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 এবং 25 সালের খ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে 2টা প্রশ্ন আসছে এবং প্রতি বছর এই সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্ন আসবেই অবধারিত। তাই এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই একটা মজার ব্যাপার হচ্ছে এই টপিকটা খুবই ছোট। ইংরেজি ব্যাকরণের সবচেয়ে ছোট টপিক হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স এবং এই উত্তর করা একটা মনে করো যে তোমার জন্য 1 সেকেন্ডের ব্যাপার। তাহলে এটা হচ্ছে খুবই সহজ এবং খুবই এর উত্তর বের করা খুবই সহজ বিধায় এর জন্য এই টপিক থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে এবং আমরা এর জন্য বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুবই সহজ। তাহলে চলো এবার আমি একটু তোমাদেরকে দেখাই যে এই প্রশ্নের উত্তরটা কিভাবে এত সহজ হয়। তাহলে চলো দেখি। দেখো, এখানে সে 4টা অপশন রাখছে। 1 নম্বর আছে হ্যাভ বিন ট্রাইং,
তারপর উড বি ট্রাইং, তারপর ট্রাইড, হ্যাভ বিন ট্রাইং। তবে এই প্রশ্নের উত্তর করতে হলে আমাদের তার পূর্বে একটা বিষয় জানতে হবে এবং ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে বাট একটা কোঅর্ডিনেট কনজাংশন রাখছে। এখন কোঅর্ডিনেট কনজাংশনের ব্যবহারটা কি সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে সেটা আমরা এখন জানবো। দেখো কোঅর্ডিনেট কনজাংশন গুলো হচ্ছে, প্রথমে আমরা চলো একটু দেখি কোঅর্ডিনেট কনজাংশন গুলো কি। দেখো কোঅর্ডিনেট কনজাংশন গুলো হচ্ছে ফ্যান বয়েজ। তুমি যদি এই সূত্রটা মনে রাখো ফ্যান বয়েজ, তাহলে কোঅর্ডিনেট কনজাংশন গুলো মনে রাখতে হবে, মনে রাখতে পারবা। দেখো এফ তে হয় ফর, এ তে হয় অ্যান্ড, এন তে হয় নর, দেখো বি তে হয় বাট, ও তে হয় অর, ওয়াই তে হয় ইয়েট, তারপরে এস তে হয় সো। দেখো এই 7টা কনজাংশনকে কোঅর্ডিনেট কনজাংশন বলে। তবে হ্যাঁ, কথা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন গুলো নাই শিখলাম এবং মনে রাখার টেকনিকও দিলেন যে ফ্যান বয়েস। তবে কোঅর্ডিনেট কনজাংশন গুলো যদি কোনো সেন্টেন্সে আসে তাহলে এগুলোর কাজ কি, বা সিকোয়েন্স টেন্সে এগুলোর কাজ কি। দেখো এইগুলোর কাজ হচ্ছে সিকোয়েন্স টেন্সে আসার সময় যে এগুলোর যে কোনো এক পাশে যেই টেন্সটা ইউজ হয়, মানে এদের পূর্বে এবং পরে যে দুইটা সেন্টেন্স বা যে দুইটা ক্লোজ হয়, এই দুইটা ক্লোজের প্রথম ক্লোজে যেই টেন্স ইউজ করা হয় পরের ক্লোজে সেই একই টেন্স ইউজ করা হয়। তার মানে শেষের ক্লোজে যেই টেন্স ইউজ করা হয় প্রথম ক্লোজে সে একই টেন্স ইউজ করা হয়। তার মানে ফ্যান বয়েজের পূর্বের এবং পরের দুইটা ক্লোজই একই টেন্সে ব্যবহার হবে। পূর্বে যদি পাস্ট হয় পরে পাস্ট হবে, পূর্বে যদি মনে করো যে প্রেজেন্ট হয় পরে প্রেজেন্ট হবে। তাহলে চলো এবার আমরা দেখি এইখানে পরীক্ষক কোন জিনিসটা গ্যাপ রাখছে। দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যান ভার্বের ক্যান। দেখো ক্যান আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কারণ ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড, COULD, কুড হচ্ছে ক্যান এর পাস্ট ফর্ম কি ফর্ম, PAST, পাস্ট ফর্ম ভাইয়া কি ফর্ম, ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড। তাহলে দেখো এখানে প্রেজেন্ট করছে, তার মানে আমাদের কি করতে হবে, এখানে যেহেতু বাট আছে তাহলে বাটের পূর্বে বাটটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, তাহলে কোঅর্ডিনেট কনজাংশনের পরে যেই ক্লোজটা যেই টেন্সে হয়, ক্লোজটা যেই টেন্সে হয় তাহলে তার পূর্বের ক্লোজটা সেই একই টেন্স হবে। তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পূর্বের ক্লোজটা কি হবে, অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। তাহলে এখন আমরা দেখি প্রেজেন্ট টেন্স থেকে মূলত 4টা অপশনে কয়টা উত্তর আছে। দেখো প্রথমে আছে হ্যাড। দেখো এখানে আছে প্রেজেন্ট, আমরা দেখলাম ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্স কিন্তু এটা হ্যাড, তার মানে 1 নম্বর অপশনটা আমরা বুঝলাম, যেহেতু পাস্ট টেন্স আছে তার মানে 1 নম্বর অ্যান্সারটা হবে না। এখন 2 নম্বরটা দেখো উড। দেখো উইল এর পাস্ট ফর্ম হচ্ছে ভাইয়া কি, উইল এর পাস্ট ফর্ম হচ্ছে উড। তার মানে বুঝলাম যে 2 নম্বরটা পাস্ট ফর্মে দিয়েছে, তার মানে এই জায়গায় এই উডটাকে আমি বসাইতে পারবো না, কারণ বাটের পরের সেন্টেন্সটা প্রেজেন্ট হয়েছে, পূর্বের সেন্টেন্সটাকে বা পূর্বের ক্লোজটাকে আমি কখনোই পাস্ট টেন্সে পাস্ট ফর্মে বসাইতে পারবো না। দেখো 3 নম্বরটা দেখো ট্রাই, এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কি ভাইয়া, ট্রাই, এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ট্রাইড। তাহলে যেহেতু বাটের পরের সেন্টেন্সটা প্রেজেন্ট আছে তার পূর্বের সেন্টেন্সটা প্রেজেন্ট হবে, কিন্তু 3 নম্বর অপশনও আছে কি পাস্ট, তার মানে 3 নম্বর অপশনটাও হবে না। তাহলে চলো এখন আমরা 4 নম্বর অপশনটা দেখার চেষ্টা করি। যেহেতু 3টা অপশন বাদ হয়ে গেছে তার মানে অটোমেটিকলি 4 নম্বরটা উত্তর, 4 নম্বরটা না দেখেই উত্তর। এখন দেখছো তুমি, দেখো পরীক্ষক কি করছে, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, 3টা পাস্ট টেন্স দিয়ে রাখছে। দেখো একটা খালি 4 নম্বরে হ্যাভ বিন ট্রাইং, এটা প্রেজেন্ট টেন্স দিয়ে রাখছে। তার মানে তুমি দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কত সহজ। আমরা কি এমনিই বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এত সহজ, কিন্তু আসলে তুমি টেকনিকটা জানো না, কোন টেকনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অ্যান্সার করতে হয়। তুমি হ্যাকসটা জানো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকে কিভাবে হ্যাক করতে হয় সেই রুলসটা তুমি জানো না। তা যাই হোক, দেখো এখানে একটা প্রশ্নই একটা অপশনই আছে প্রেজেন্টে। দেখো হ্যাভ বিন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং আমরা একটু মিলিয়ে দেখি অর্থ হয় কিনা। দেখো আই হ্যাভ বিন ট্রাইং, আমি চেষ্টা করতেছি টু কল দ্য কাস্টম সার্ভিস অফ মাই ব্যাংক, আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসে কল করার জন্য পুরো সকাল জুড়ে, কিন্তু দেখো আমি তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। অর্থ মিলে গেছে এবং সিকোয়েন্স অফ টেন্সের রুলস ঠিক আছে, তার জন্য আমরা বুঝলাম যে 4 নম্বরটা অ্যান্সার। দেখছো এইভাবে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো তাহলে তুমি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। যাই হোক আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে, এবং ফলো করে না থাকলে একটু ফলো বাটনে চিপে আমাদের সাথে যোগাযোগ রাখবে, কারণ পরবর্তী ভিডিওটা শুরুতেই যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।